মাথা উঁচিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখন কৃষির অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছেন। আমাদের শিক্ষিত শ্রেণীর অনেকেই কিন্তু এখন পড়াশোনা শেষ করে তারাও চাচ্ছেন এই কৃষিতে উদ্যোক্তা হতে। সুপ্রদর্শক, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এটিএন বাংলার কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির সুবাসে। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি কৃষিবিদ সাব্বির সজীব। দর্শক, আপনারা জানেন মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ ঘুরতে ঘুরতে চলে এসেছি ঢাকার ঠিক পাশে ধামরাই উপজেলায়। ধামরাই উপজেলায় একজন উদ্যোক্তা রয়েছেন, বিশেষ করে মাশরুম চাষের উদ্যোক্তা। তো তার গল্প আজকে শোনানোর চেষ্টা করব, তিনি কিভাবে কি করলেন এবং তাকে দেখা দেখি আরও উদ্যোক্তা তৈরি হয়েছেন সেটিও আমরা জানতে পেরেছি। তো সেখানেও আমরা চেষ্টা করব কারা কিভাবে কি করছেন সেটি জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা জানি মাশরুম অত্যন্ত পুষ্টিকর একটি সবজি, যেটি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখন অনেক উদ্যোক্তারা উৎপাদন করছেন এবং এভাবেই কিন্তু ছড়িয়ে যাচ্ছে। তো চলুন দেরি করব না, আজকের উদ্যোক্তা তার কাছ থেকে শোনার চেষ্টা করব এবং পুরো প্রতিবেদনটি জানার চেষ্টা করব আসলে কিভাবে কি হচ্ছে এই মাশরুম নিয়ে। চলুন তাহলে চলে যাই আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। মাশরুম একটি পুষ্টিকর সবজি। সাধারণত সবজির মতো মাশরুম মাটিতে জন্মায় না, তবে একটি বিশেষ পদ্ধতিতে মাশরুম চাষ করা হচ্ছে বাংলাদেশে বহু আগে থেকে। যদিও বা এখনো অতটা বেশি জনপ্রিয় হয়ে উঠছে না এই মাশরুম, কেননা বাজারে কিন্তু দিব্যি কেনা যাচ্ছে না এই মাশরুম নামের সবজিটি। মাশরুম মূলত নিম্ন শ্রেণীর ছত্রাক জাতীয় পরজীবী উদ্ভিদ। জীবন ধারণের জন্য এরা জৈবিক বস্তু থেকে প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করে। বাংলাদেশের মধ্যে সাভারে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট রয়েছে, যার মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে মাশরুমের চাষ। তৈরি হচ্ছেন অনেক উদ্যোক্তা। সুপ্রদর্শক, আজ ঘুরতে ঘুরতে চলে এসেছি ধামরাই উপজেলায়। ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের আড়ালিয়া গ্রামে। তো দেখতে পাচ্ছেন আমার পেছনে যে শেডটি রয়েছে, এই শেডের ভেতরে অর্থাৎ এই ঘরের ভেতরে মাশরুম চাষ করেন জহিরুল ভাই। তো তার সাথে কথা বলবো, তার শুরুর গল্পটা শুনবো কিভাবে কি করছেন। চলুন আমরা ভিতরে যাই, দেখার চেষ্টা করি। আচ্ছা জহির ভাই, শুরুর গল্পটা মানে কিভাবে শুরু করলেন এই মাশরুমের কর্মযজ্ঞটা? আমি একদিন এই যে পিটি সাহেব আছে আক্তার জাহান কাকন, ওনার একটা মিটিংয়ে আমি থাকি, মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে। হ্যাঁ, ওনার থাকি। ওনার মুখে শুনি মাশরুম সম্পর্কে, তখন আমি মাশরুম সম্পর্কে কিছু জানতাম না। ওনার বলার পরে আমি মানে মাশরুমটা সম্পর্কে একটু আগ্রহ হই যে কী করা যায়। পরবর্তীতে আমি মাশরুমের সাথে যোগাযোগ করি এবং আমার পুঁজি ছিল খুবই কম, 200 টাকা পুঁজি নিয়ে আমি তখন বীজ কিনতে, মাত্র 200 টাকা দিয়ে প্রথম শুরু করেন 2017 সালে। এটা 200 টাকা পুঁজি করে আমি ওইখান থেকে বীজ কিনে আনতাম। তো বীজ কিনে আনার পরে আমার যখন ফার্ম ছিল না, ছোটো করে একটা মানে ঘরের মতো ছিল, ওইখানে রাখতাম। তো ভালোই মোটামুটি প্রোডাকশন ভালোই আসে। ওগুলো আমি বিভিন্ন রেস্টুরেন্টে, বাসা বাড়িতে আশেপাশে দিতেন আর কি। তো দর্শক, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। মাত্র 200 টাকা দিয়ে উনি শুরু করেন। এই যে একটা তার ইচ্ছা শক্তি, যে অনেকেই বলে টাকা লাগবে, অনেক বড় জায়গা লাগবে, এটা কিন্তু আসলে কোনো বাধাই হইতে পারে না, তাই না? তারপর কি করেন? তারপরে আস্তে আস্তে কিভাবে? তারপরে আমি দেখলাম মানে ভালোই হইতেছে। এরপরে ধামরাই কৃষি অফিসার আছেন আরিফ স্যার, উনি আমার একটা বড় একটা ট্রেনিং আছে মাশরুম চাষের মাধ্যমে পুষ্টি উন্নয়ন রাষ্ট্রীয়করণ প্রকল্পের আওতায়। আমি সেই মিটিংয়ে ট্রেনিংয়ে যোগদান করি 10 দিনের জন্য। আর ওইখানে 10 দিন ট্রেনিং করার শেষে আমি আমার ফার্মটা বৃহৎ আকার শুরু করি। ওইখান থেকে তো আপনাদের মনে হয় ওই প্রজেক্ট থেকে একটা আর্থিক অনুদান দেওয়া হয়েছে? আমাকে ওইখানে প্রদর্শন দেওয়া হয়েছে। আমি আরিফ স্যারের মাধ্যমে এখানে আমি বড় রকমের একটা প্রদর্শন পেয়েছি, একটা আর্থিক সহায়তা পেয়েছেন না? 3,15,000 টাকা আমি প্রদর্শন পেয়েছি আরিফ স্যারের মাধ্যমে। খাদ্য হিসেবে মাশরুম অতুলনীয়। প্রাচীনকাল থেকেই এর পুষ্টি সমৃদ্ধ এবং অন্যান্য ব্যাপার স্যাপার চলে আসছে বিভিন্ন পুস্তকে। প্রোটিন সমৃদ্ধ একটি সবজি হচ্ছে এই মাশরুম। সাধারণত প্রতি 100 গ্রামে 20 থেকে 30 গ্রাম প্রোটিন পাওয়া যায়।
এছাড়াও ভিটামিন সি, বি কমপ্লেক্স, পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস ও ক্যালসিয়াম সহ লৌহ রয়েছে এই মাশরুমে। মাশরুম খাওয়া অত্যন্ত ভালো ডায়াবেটিক এবং অন্যান্য রোগীদের জন্য, তবে ডাক্তারের পরামর্শ নিয়েই এটি খাওয়া উচিত। সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আমাদের প্রত্যেক সুস্থ মানুষকে এই মাশরুম নিয়মিত খাওয়া উচিত। তাতে করে অনেক রোগবালাই থেকে দূরে থাকা যাবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকাংশে বেড়ে যাবে। কম চর্বি, কোলেস্টেরল মুক্ত ও লিনোলোইক অ্যাসিড সমৃদ্ধ হওয়ায় মাশরুম হৃদরোগীদের জন্য বেশ উপকারী। এই হচ্ছে আপনার খাবার নাকি? জি, এটা আমার মাশরুমের খাবার। আচ্ছা, আমরা একবারে শুরু থেকে দেখব। বলেন তো, এই যে প্রথমে যে কাজগুলো করতে হয় মাশরুম চাষের ক্ষেত্রে। যে মাশরুম প্যাকেট তৈরির ক্ষেত্রে আমরা ব্যবহার করি আপনি এই 6 মিলের যে কাঠের গুঁড়াটা। এগুলো হচ্ছে কাঠের গুঁড়া না? হ্যাঁ, 6 মিল থেকে পাওয়া যায় এটা, 6 মিল থেকে না। আর প্লাস এটা আছে আপনার গমের ভুসি, যেটা গরুতে খায় সাধারণত, আমরা বাজারে পাই কিনতে। আর সাথে আছে আমি সাথে ইউজ করি হলো আপনার খড়ের টুকরা, যেগুলা খড়ের একদম কি টুকরা। এটা কি নিজে করেন না কিনতে পাওয়া যায়? এটা কিনতে পাওয়া যায়। আর প্লাস আপনি গমের ভুসি যেটা, ওটা দিয়ে আপনার 7 কেজি 7 কেজি 100 প্যাকেটের জন্য 100 প্যাকেটের জন্য 7 কেজি আর 1 কেজি 8 কেজি। আচ্ছা, এটা হলো আপনার কাঠের গুঁড়া, সেটা আপনার 6 মিল থেকে পাওয়া যায়। যেটা বেশিরভাগ পরিমাণ লাগতেছে যেটা। হ্যাঁ, এটা বেশিরভাগ পরিমাণ লাগবে। এটা কেজি পড়ে কত? এটা কেজি 7 টাকা, 7.5 টাকা। 7.5 টাকা। আর সাথে লাগবে আপনার 100 প্যাকেটের জন্য 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট চুন, যেটা বলি আমরা, ওটা লাগবে। ওটা মিক্স করতে হবে। আর পরিমাণ মতো পানি লাগবে। এখানে আমার সবকিছু করা আছে। তো জহির ভাই, এখানে কি করা হচ্ছে একটু বলেন তো। এখানে যে আপনার এখানে প্যাকেট তৈরি করা হইতেছে, ওই যে মিশ্রণগুলিকে প্যাকেটে ভরা হয়ে গেছে। ওটা কি ওজন করে করে প্রত্যেকটা প্যাকেটে ভরা হয়? এটা ওজন করে ভরা হয় না। প্রথমত আমরা একটা দুটো প্যাকেট ওজন করি, এরপর একটা ধারণা আসা যায় যে এতটুকু বললে পরে আধা কেজি পরিমাণ হয়ে যাবে। আর এই প্যাকেট তৈরি হয়ে গেলে এই প্যাকেটগুলোকে আমরা সিদ্ধ হতে পারবো, ড্রামে সিদ্ধ করা হয়। ড্রামে সিদ্ধ করা হয়। এটা কি আপনার কন্টিনিউয়াসলি, মানে এখন কি প্রতিনিয়তই বানানো লাগতেছে? হ্যাঁ, এখানে আমার 2 জন কর্মচারী নিয়মিত কাজ করে। ওরা প্রতিদিনই প্রায় 200 প্যাকেটের মতো তৈরি করে, প্লাস সিদ্ধ করে। সিদ্ধ করার পরে ওগুলো পরের দিন বীজ দেওয়া। আচ্ছা জহির ভাই, এখানে হচ্ছে আপনার ওই প্যাকেটগুলো হওয়ার পর জীবাণুমুক্তকরণের কাজটা হয় নাকি? তো এটা কি প্রসেসে হচ্ছে এটা একটু বলেন তো। হ্যাঁ, এটা প্রসেসে আমার এটা ড্রামের ভিতরে পানি দেওয়া আছে 6 ইঞ্চি। 6 ইঞ্চি পানি নিচে? আর নিচে 6 ইঞ্চি। এরপর একটা বেডের মতো তৈরি করা হয়েছে। ওই বেডটার উপরে স্টিলের একটা খাঁচার মতো আর কি, ওইটার উপরে আমরা স্টিলের একটা মানে ফোটা ফোটা একটা কোনো খাঁচা আছে। হ্যাঁ, ওই উপরে আপনার প্যাকেটগুলো সাজানো। এটা অবশ্য আমি গতকালকে সিদ্ধ করছি, যে আমি এটা দেখাতে পারি। ওটা আজকে চলতেছে সিদ্ধ। এটা কি আপনার ডেইলি সিদ্ধ চলে? ডেইলি সিদ্ধ, প্রতিদিন কোনোদিন 2 ড্রাম হয়, কোনোদিন 1 ড্রাম হয়। ওই বানানোর উপর নির্ভর করে। এটা আমার গতকালকে সিদ্ধ করা প্যাকেটগুলিকে। সিদ্ধ করার পর কতক্ষণ রেখে দিতে হয়? সিদ্ধ করার পর মিনিমাম রাখতে হবে 16 ঘন্টা। ওইখানে যেটা দেখলাম, ওখানে তো ক্যাপ ছিল না, এখানে আবার ক্যাপটা পরে করানো। আমরা যখন এখানে আনবো তার আগে আমরা ক্যাপ পরিয়ে আনবো। ক্যাপ পরে আনবেন? ক্যাপ পরে আনবো। আমি দেখাই দিচ্ছি, ভিতরে একটা ক্যাপ, তারপর একটা কভার আছে, এবার তুলাও আছে। মানে সবগুলো একসাথে সিদ্ধ হয়ে গেলে মানে জীবাণুমুক্ত করার জন্য। যখন আমরা এটা বীজ দিব, ইনক্লুশন করব, তখন ওই ইনক্লুশন চেম্বারে নিয়ে এগুলো খুলে ভিতরে বীজ দিয়ে দিব। তো জহির ভাই, এটা হচ্ছে আপনার কালচার হাউস না? এখানে মোটামুটি কতগুলো স্পুন আছে? এখানে 20,000। 20,000 না? সব র‍্যাক করে করে রাখছেন না? এগুলো সব হচ্ছে আপনার প্রজেক্ট থেকে ওই অর্থায়ন পাওয়ার পরেই করছেন? জি, প্রজেক্ট অর্থায়ন পাওয়ার পর করছি। বাহ। আচ্ছা, ওই বীজ হাউস থেকে আসলে মানে যেখানে বীজ করা হচ্ছে, তারপরে কি ওই প্যাকেটগুলো ওটা? বীজ হাউস থেকে আপনি ওই প্যাকেটগুলো আসছে এখানে কালচারে। আর ওগুলো মুখগুলি আটকাবো, বাঁধার পরে আমরা যেইভাবে কাটছি না, সাইড কাটে দিছি। মুখগুলো থেকে ক্যাপগুলো আবার খুলে নিয়ে আসেন না? ক্যাপগুলো খুলে নিয়ে আমরা মুখটা আটকে দিব রাবার দিয়ে আটকে আনার পরে আমরা ব্লেড দিয়ে, ধারালো ব্লেড দিয়ে 2 সাইড কাটবো। এরপরে এটা আমরা যেমন এই কালচার হাউসে এরকম ভাবে মানে বসিয়ে দিতে হয়। বসিয়ে পানি স্প্রে করলে 8-10 দিন। যখন কালচার হাউসে বসানো হলো, ধরেন একটা ওই যে মাইসেলিয়া, তো এটা তো ফুল হয়ে আছে, বসানোর পর কতদিন পর পিন হেডটা বের হবে? হ্যাঁ, বসানোর পরে আপনি জাত বেঁধে, মানে জাতটা বলতে এই কারণেই, এই যেমন এটা ওয়েস্টার পপ জাত। সাদা যে বড় হয়েছে, এটা তো হারভেস্ট করার উপযোগী। হ্যাঁ, এটা হলো আপনার গরমকালের ফসল। এটা শীতকালেও হয়। এটা প্রথমবার ফলন আসছে, বেশ বড় হয়েছে। এটা হলো পিউ2 জাত।
PO2 হ্যাঁ, এটা তো যে আমার তো এখানে যে দেখছেন কিরকম তাপমাত্রা আছে, একসাথে দুই পাশে হয় না না? না একসাথে দুই পাশেও হয়, অনেক সময় এক পাশে হয়, কিন্তু দেখা গেল এক পাশে হলে বেশি বড় হয়, এক পাশে বেশি বড়, আর দুই পাশে প্রায় আধা আধা মানে সমান সমান এরকম আছে। এটা কি মাশরুম? এটা ঋষি মাশরুম, গ্যানোডার্মা বলি আমরা। ঔষধি গুণ সবচেয়ে বেশি। হ্যাঁ, এটা ঋষি মাশরুম আমার এখানে প্রায় আমি 1000 প্যাকেট চাষ করছি, এখানে 500-600 চলে আসছে, আর ওই যে কাটার বাকি রয়েছে ওইগুলো আর কি কেটে বসাবো। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে এটাকে আমরা অর্গানিক বলতে পারি, কারণ যখন স্পনটা তৈরি হয়, তৈরি হওয়ার পর তারপর তো আপনি শুধু পানিটা স্প্রে করছেন। হ্যাঁ, শুধু পানি, কোনো ধরনের রাসায়নিক সার বা কীটনাশক কিছু দেওয়া হচ্ছে না, কোনো কিছু না, শুধু আপনার টিউবওয়েলে ফ্রেশ একদম ফ্রেশ যেটা গ্রাউন্ড ওয়াটার বা ভূগর্ভস্থ পানি সেটাই ব্যবহার করা হচ্ছে। ওইটাই ব্যবহার। জহির ভাই, এখানে বিভিন্ন কালার দেখা যাচ্ছে, বিভিন্ন জাতের এখানে না? গরমের জন্য, গরমের জন্য। তো এই গরমের প্রোডাকশনটা কেমন হচ্ছে মাশরুমের? গরমের প্রোডাকশনটা যদি আমরা জাতটা ঠিকমতো চেঞ্জ করে আনতে পারি, তো প্রোডাকশন একেবারে খারাপ হয় না। কারণ শীতকালে আমার এখানে যদি 20-25 কেজি প্রতিদিন মাশরুম পাওয়া যায়, কিন্তু গরমকালে আমি 15-16 কেজি পাইতেছি ডেইলি। এখন বাজার দর কেমন বিক্রি করছেন? বাজার দর এখন আমার গরমকালে আবার দামটা বেশি ভালো পাওয়া যায়, যেমন শীতকালে আমরা 250 টাকা কেজি বিক্রি করলে এখন আমরা 300 টাকা পাইতেছি। তো এটার মার্কেটিং বা বাজারজাতকরণটা কিভাবে করছেন? হ্যাঁ, বাজারজাতকরণটা আমরা এটা সকালবেলা হারভেস্ট করে ওটা ফ্রেশভাবে কাটাকাটি করে প্যাকেট করার পর আমাদের যে অর্ডারগুলি থাকে ওই অর্ডারগুলি পৌঁছে দিই, প্লাস আমাদের স্টল আছে ওখানে আমরা এগুলো পৌঁছে দিই। তো ধরেন এখন আপনার শেড হচ্ছে এই একটা, পরে আবার ওটা করছেন, পেছনে যেটা দেখলাম হচ্ছে বীজের শেড, মানে মাশরুমের বীজ। তো সামনের দিকে মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা এই জহির ভাইকে আরো কিভাবে দেখতে পাবো বা আরো বাড়াবেন কিনা? আপনি তো শুধু মাশরুম বিক্রি করছেন না, বীজও বিক্রি করছেন, মানে স্পনগুলোও বিক্রি করছেন না? আমি প্রতিদিন না প্রায় 1-2 হাজার স্পন বিক্রি হয়ে যায়। মাসে 1-2 হাজার স্পন বিক্রি, মানে ওটা থেকে একটা বাড়তি টাকা তো আসে। এখন স্পন বিক্রি হচ্ছে আধা কেজি গুলো কত টাকা করে? এখন আমি আধা কেজি, এগুলো আধা কেজি বেশি আছে, তো এগুলো আমরা বিক্রি করতেছি 20-22 টাকা। তো সামনে ভবিষ্যৎ পরিকল্পনাটা একটু বলেন। ভবিষ্যৎ পরিকল্পনা আসলে এটা তো একটা কাঁচা ফার্ম, আমার ভবিষ্যৎ পরিকল্পনা এখানে যদি আমরা একটা স্ট্রাকচার দিয়ে মানে বিল্ডিং করতে পারি, তাহলে পরে বিল্ডিংয়ের ভিতরেই আমি মাশরুম চাষ করবো, প্লাস ঋষি মাশরুম, মিল্কি মাশরুম, এগুলা মানে বড় আকারে চাষ করার চিন্তা ভাবনা আছে। বিভিন্ন রোগব্যাধিতে মাশরুমের ব্যবহার বেশ জনপ্রিয়। বাত, ব্যথা, জন্ডিস, কৃমি, রক্ত বন্ধ হওয়া কাজে মাশরুম ব্যবহার হয়ে থাকে। নিয়মিত মাশরুম থেকে শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পায়, রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, সর্দি কাশি দূর হয়। আমাদের আজকের যিনি উদ্যোক্তা জনাব জহির, তাকে দেখা দেখি অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমাদের এই উদ্যোক্তা জহিরুল ভাইকে দেখে কিন্তু অনেক নতুন উদ্যোক্তা তৈরি হতে চাচ্ছেন। তেমনই একজন আমি বলবো তরুণ উদ্যোক্তা হতে চাচ্ছেন। তো তার কাছ থেকেই শুনবো কোথা থেকে আসা হয়েছে এবং এই যে আমাদের জহিরুল ভাইয়ের খামার দেখে কেমন কি মনে হচ্ছে। আমি বিএসসি করতেছি, ফাইনাল ইয়ার আছি, শেষ হয়ে যাবে এই বছরই। তো আমার ইচ্ছা আর কি উদ্যোক্তা হওয়ার, সেজন্যই ওনার এখানে আসছি। এর আগেও আসছি আমি 2বার, তো দেখতেছি, তো আরও কয়েকবার আসবো, দেখে তারপর আস্তে আস্তে শুরু করবো আর কি চিন্তা ভাবনা এরকম। তো জহির ভাই আমাকে অনেক সাহায্য করতেছে, দেখে দেখে হাতে কলমে সব কিছু শেখাচ্ছে, কীভাবে কোনটা কীভাবে কী কেমনে করতে হয়। আসলে আমার শুরু থেকে অনেক ইচ্ছা আর কি, চাকরি বাকরির পেছনে না ছুটে নিজে কিছু একটা করার জন্য, বা নিজে কিছু একটা করার। সেক্ষেত্রে মাশরুমটাকেই মনে হয়েছে যে ভালো হতে মনে হয়েছে ভালো, কারণ এটা লাভ প্রজেক্ট আমার নিজের কাছে মনে হয়েছে, সেজন্য এটার উপর একটু ঝোঁক আসছে। সুপ্রিয় দর্শক, কথা বলবো আরো একজন মাশরুম উদ্যোক্তার সাথে। কি নাম? সিফাত হোসেন। সিফাত হোসেন, কি করা হয়? এখন বর্তমানে আমি স্টুডেন্ট, পাশাপাশি মাশরুম চাষ করতেছি। পড়ালেখার পাশাপাশি যে কেউ মাশরুম চাষ করতে পারে। তো মাশরুম চাষের গল্পটা একটু বলো, কিভাবে শুরু করলা, কার মাধ্যমে শুরু করলা, কিভাবে কি করছো, এই ব্যাপারগুলো।
শুরুটা হয় আমার মামার দেখা দেখি, সে এখানে মাশরুম চাষ করে। আমি ইনস্টিটিউটে একদিন প্রশিক্ষণ নিতে যাই, সেখান থেকে সে আমাকে এই জায়গায় নিয়ে আসে। ওই জায়গায় তো তেমনভাবে শেখানো হয় না, মানে একদিনের প্রশিক্ষণে ওইরকমভাবে দেখানো না, প্র্যাকটিক্যাল কোনো রকম দেখানো হয়। তো তারপর সে বলে যে এখানে প্রশিক্ষণ নিতে পারবা। তারপর এই জায়গাতে প্রশিক্ষণ নেয়, এখন আমি শুরু করছি আর কি। আমার বর্তমানে প্রায় 2000-এর মতন স্পন আছে। প্রোডাকশন কেমন হচ্ছে? প্রোডাকশন পার ডে 3 থেকে 4 কেজি এরকম। প্রত্যেকটা কৃষি প্রজেক্টে কিছু লোকের কর্মসংস্থান হয়, এতে করে তার যেমন সংসার চলে, তার থেকেও বড় ব্যাপার হচ্ছে সেই কৃষি শ্রমিকটি নতুনভাবে স্বপ্ন দেখে সেই খামারটি করার। তো এখানে কাজ করা দেখতে পাচ্ছি একজন ছেলেকে, তো কথা বলি, তো একটু কথা বলি তোমার সাথে। হ্যাঁ, কি নাম? মোহাম্মদ সজীব মিয়া। মোহাম্মদ সজীব মিয়া। তো এখানে কি করছো এবং এখানে কি কি কাজ করো এটা একটু বলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ, এখানে আমরা প্রথমে আসে বসে দেয়া গোলায় পানি দেয়া, পরে স্পন তৈরি করি। এরপরে ডামে সেদ্ধ করি, সেদ্ধ করার পরে এটা বীজ দেয় ঘরে, তারপরে ঘর থেকে আরেক ফার্মে নিয়ে যায়। এই যে এখন তো মাশরুম চাষ অনেকেই করতেছে, তোমার মতো, তোমার বয়স শুনলাম প্রায় 19 বছর, তো অনেকেই কিন্তু চাষ করছে, হ্যাঁ, যুবকরা, কিশোররা। তো তোমার কি ইচ্ছা হয় না নিজে একটু মাশরুম চাষ করবো? হ্যাঁ, আমার ইচ্ছা হয়। আর শিখার পরে তারপর আমার ইচ্ছা আছে যে আমি একটা ফার্ম দিব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের সাথে নানাভাবে এই মাশরুমকে আরো বেশি জনপ্রিয় করার জন্য। এছাড়াও এই মাশরুম থেকে উৎপাদিত শেষ পর্যন্ত যে স্পনটি থাকে, যেখান থেকে আর মাশরুম উৎপাদন হয় না, সেটি দিয়ে কিন্তু চমৎকারভাবে জৈব সার বানানো যায়, যেটি তৈরি করছেন আমাদের আজকের এই উদ্যোক্তা। চলুন এবার তবে একজন উপসহকারী কৃষি কর্মকর্তার কাছ থেকেই শোনা যাক এর বিস্তারিত। দর্শক, এই মুহূর্তে কথা বলবো মোহাম্মদ সাইফুল ইসলাম জামানের সাথে, যিনি উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে এই অত্র অঞ্চলে আছেন, তাই তো? তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আপনি যদি বলতেন, এই যে আমাদের জহিরুল ভাইয়ের মাশরুমের খামার, এবং তার এখানে এসে যেটি সবচেয়ে বড় একটা বিষয় খেয়াল করলাম, সেটা হচ্ছে তার যে মাশরুম, সেটার ওয়েস্টেজ দিয়ে তিনি জৈব সার বানাচ্ছে। তো আপনারা হচ্ছেন কৃষি সম্প্রসারণের কাজ করেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই লোক, তো সেখানে এই ব্যাপারটা নিয়ে একটু বলেন। এক হচ্ছে মাশরুমের যে প্রকল্প বা তার যে প্রজেক্ট খামার, সেটা নিয়ে, এবং এই জৈব সারের ব্যাপারটা নিয়ে। আমরা প্রথমে এখানে প্রজেক্টটা ছোট ছিল, সেটা বড় করার জন্য, এক্সটেনশন জন্য আমরা কিছু অর্থায়ন করছি আমাদের স্যার প্রকল্প থেকে। সেই ক্ষেত্রে আমরা এখানে তাদেরকে কিছু টেকনিক্যাল সাপোর্ট দেই, যেমন তাদের বীজগুলা কিভাবে নষ্ট হচ্ছে এবং বীজগুলা বানাতে যায় কি কি প্রবলেম হচ্ছে, উৎপাদন করার পরে ওয়েস্টেজগুলা কি হচ্ছে, এই বিষয়গুলা। ওয়েস্টেজ দিয়ে একটা টাইকো কম্পোস্ট করার একটা প্রোগ্রাম আমরা হাতে নিই। সেইটারই একটা ফলপ্রসূ প্রচেষ্টা হিসেবে এবার আমরা এখানে 500 আদার বস্তা জহির ভাই করেছে। সেইটার মধ্যেই আমরা মাশরুমের টোটাল ওয়েস্টেজটাই এখানে ব্যবহার করে আদা চাষের জৈব সারের পরিবর্তে আমরা এখানকার মাশরুমের ওয়েস্টেজের টাই করে দিয়ে, যাতে সে জৈব সার পরিবর্তে মাশরুমের ওয়েস্টেজটা ব্যবহার করে বস্তায় আদা চাষ করতে পারে, সেটাই একটা করেছে। সাধারণত বাংলাদেশের আবহাওয়াতে মাশরুম চাষ চমৎকারভাবে করা যায়। তাছাড়া যে ধরনের কাঁচামাল প্রয়োজন তার সবই কিন্তু আমাদের আশেপাশে রয়েছে, যার কারণে যে কোনো উদ্যোক্তা খুব সহজভাবেই মাশরুম চাষ করতে পারেন। তাই বসে না থেকে কৃষির কোনো না কোনো কাজ করি, বিশেষ করে অল্প জায়গায় ছোট্ট করে মাশরুম চাষ করি, নিজের ভাগ্যের চাকাকে ঘুরিয়ে ফেলি। মাথা উঁচিয়ে। সুপ্রদর্শক, আজ আমরা মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছিলাম ঢাকার ঠিক পাশে ধামরাই উপজেলায়। ধামরাই উপজেলায় আমরা জানতে পেরেছি সাভারের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট থেকে, সেখানের একজন কর্মকর্তা জনাবা কাকন, তার কাছ থেকে শুনলাম যে জহিরুল নামে একজন উদ্যোক্তা আছেন। তো সেই উদ্যোক্তার গল্প কিন্তু আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। একটা ব্যাপার, মাশরুম চাষটা খুব অল্প জায়গায় করা যায়, 1, 2 হচ্ছে অল্প পুঁজিতেও করা যায়। এবং আমাদের জহির ভাইয়ের কাছ থেকে কিন্তু শুনতে পেলাম যে মাত্র 200 টাকা দিয়ে উনি শুরু করেছিলেন, তারপর সেই যে প্রকল্প রয়েছে সেখান থেকে অর্থায়ন পেয়ে আরও বড় করে শুরু করলেন। এটাই একটা ব্যাপার, আপনি যেটাই করুন না কেন কৃষির, আপনাকে লেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে, এবং সেটা কিভাবে বাজারজাতকরণ করবেন সেই ব্যাপারটাও মাথায় রাখতে হবে। তাহলেই আপনি সফলতার মুখ দেখতে পাবেন সেই সেক্টরে। দর্শক, এভাবে হাজির হয়েছিলাম আজকে মাশরুম নিয়ে ধামরাই উপজেলা থেকে। আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন।
সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় যোদ্ধা তোরা।